প্রকৃত কারণ প্রকাশ না করে যারা বলপূর্বক উচ্ছেদ করে তারা সাধারণত মানুষের জন্য উন্নয়নের কথাই বলে। তাই বলপূর্বক উচ্ছেদের ব্যাখ্যা যাই দেওয়া হোক না কেন, কাউকে উপযুক্ত বিকল্প বা ক্ষতিপূরণ ছাড়া ও তার অনুমতি ছাড়া উচ্ছেদ করা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করা। বলপূর্বক উচ্ছেদ বিষয়ে ইউএন হ্যাবিট্যাটকে দেওয়া উপদেষ্টা মণ্ডলীর দ্বিতীয় বিবৃতি। 1985 সালের একটি মামলার রায় সুপ্রিম কোর্ট বলেন যে সংবিধানের 21 নম্বর ধারায় জীবন ধারণের অধিকার থেকে আশ্রয়ের অধিকার বিচ্ছিন্ন নয়। আবেদনকারীদের আশ্রয় থেকে উচ্ছেদ করা হলে তাদের জীবন ধারণের অধিকার থেকে বঞ্চিত করা হবে। জীবন ধারণের অধিকার বেঁচে থাকার সাংবিধানিক অধিকারের অঙ্গ। একজন মানুষকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করার সহজ পন্থা হল তার জীবন ধারণের উপায়গুলি কেড়ে নেওয়া। তাই বেঁচে থাকা ও জীবন ধারণের পন্থা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওলকা টেলিস বনাম বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন 1985। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি ऐसे शानदार स्टेशन पहले लोग विदेशों में ही देखते थे। একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? दीदी तो खुद बोला झालमुड़ी बेच के खाओ, आज दीदी बोल रहा होकर हटाओ। ভাই চাকরি করে ভাগ্যবান, ব্যবসা করে বুদ্ধিমান, হকারি করে হনুমান। 1425 অভিযান ওলগা টেলিস বনাম বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন মামলার রায়কে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বা নিম্নতর আদালত রায় দিয়েছেন হকার্স উচ্ছেদের বিপক্ষে। এমনই মামলা হয়েছিল দক্ষিণ কলকাতা হকার্স অ্যাসোসিয়েশন বনাম পশ্চিমবঙ্গ সরকার 1996 সালে, মহারাষ্ট্র হকার্স ইউনিয়ন বনাম বৃহত্তর মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন 2013 সালে। এ দুই ক্ষেত্রে হকার উচ্ছেদের বিপক্ষে হকারদের জীবন ধারণের পক্ষে রায় দেন উচ্চতম আদালত। কিছু নিয়ম ঠিক করার কথা বলা হয়, শহর ভেন্ডিং কমিটি তৈরি করার কথা বলেন, কিন্তু এসব করতে আমাদের সরকারগুলি ব্যর্থ। এত বছরেও হকারদের নিয়ে কোনো নিয়ম রীতি ঠিক করতে পারল না সরকার এবং মিউনিসিপ্যালিটিগুলো। এমন একটি প্রোডাক্ট দিদিরও লাগে মোদিরও লাগে। বিজয় মালিয়া যখন দেশের টাকা নিয়ে পালায়, আমার দেশের বেকার তখন টোটো গাড়ি চালায়। গরিব কিষান যখন ওগো মাঠে মাঠে খাটে, স্টেট ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে 59 টাকা কাটে। জয় জয় গোবিন্দ, জয় গোবিন্দ। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না হবে না। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। টিভিতে নিউজ পেপারে ভুল দেখানো হচ্ছে। আমরা কোথাও হকার উচ্ছেদ করিনি। পুলিশও কোথাও হকার, আজ রেজুলেশনে সেটা নেওয়া আছে, পুলিশও কোথাও হকার উচ্ছেদ করেনি। কোনো মালপত্র রাখবেন না, রাস্তার উপর থেকে সকল জিনিসপত্র মালপত্র সরিয়ে নেবেন। রাস্তা থেকে হাঁটা তাড়াতাড়ি। পরিষ্কার বলে দিলাম, আজকের পরে এখানে যেন না দেখি। রাস্তা ফাঁকা থাকবে, ফুটপাত ফাঁকা থাকবে। ভালো করে বুঝে নাও, শুনে নাও, ফুটপাত পুরো ফাঁকা রাখতে হবে। হকারির সাথে শহর কলকাতা আর তার আশেপাশের পরিচয়ের ইতিহাস বেশ পুরনো।
দেশভাগ, অর্থনৈতিক সংকট, বেকারত্ব আর ছিন্নমূল হয়ে আসা ওপার বাংলার মানুষজনের এক বড় অংশ আশ্রয় পেয়েছিল এই পেশাতে। পরে অবশ্য যত দিন গিয়েছে আর্থসামাজিক কারণে কলকাতা সহ সমস্ত শহর মফস্বলের রাস্তায় কিংবা রেল স্টেশনে বাড়তে থেকেছে হকারের সংখ্যা। একদিকে গ্রামীণ কৃষি অর্থনৈতিক সংকট, অন্যদিকে কলকারখানা সহ সরকারি ও বেসরকারি ক্ষেত্রে স্থায়ী কাজের ক্রমবর্ধমান অভাব ও চাকরি থেকে ছাঁটাইয়ের ফলশ্রুতিতে বিপুল সংখ্যক মানুষকে হকারির পেশায় ঠেলে দিয়েছে। শহর বেড়েছে কলেবরে, আর অন্যদিকে হকারের প্রয়োজনীয়তা এবং সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে। হকারের সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়, উত্তরপ্রদেশের পরেই। বর্তমানে এ রাজ্যে হকারের সংখ্যা 5.5 লক্ষেরও বেশি। শুধু কলকাতা শহরেই হকারের সংখ্যা 3.5 লাখের আশেপাশে। সর্বভারতীয় হকার সংগঠন NASBI এর মতে ভারতের জিডিপির 7%-এরও বেশি যোগান দেয় হকারেরা। मेरा नाम रुखसाना खातून है। हम लोग यहाँ 6 बजे के बाद बैठते हैं। हम लोग यहाँ दुकान लगाते हैं इस टाइम पे, जब ऑफिस टाइम में कॉर्पोरेशन बंद होता है, सब काम धाम बंद हो जाता है, हम लोग लगाते हैं यहाँ पर। আমরা আজ 15-16 বছর হয়ে গেছে কাপড় নিয়ে বসি আমরা। এইদিকে ব্যাগ আছে, এই যে সব আমরা কাপড় নিয়ে একটু অল্প নিয়ে বসি। আমাদের 300-400-200 টাকা হয়ে যায়, সংসার চলে যেতে। এক ব্যাগ বন্ধ হয়ে গেছে, আমরা কি খাবো বলুন? আমরা তো 20 বছর থেকে লাগাচ্ছি। 20 বছর দোকান। তো আগে এইসব পরেশানি ছিল না। अब आगे हमें 35 বছর চাকরি भी করেছি, খাতা বুক বাইন্ডিং কাজ করেছি। আচ্ছা, তারপর চাকরি চলে যায়। সেই চিটিংবাজি করলো, টাকা ও দিল না। তারপরে এদিকে ওদিকে কাজ করে ছেড়ে দিলাম। ওখানে কাজ করে আমি কাজা শোধালাম। তারপরে আমি বলি এখানে আর কাজ করবো না। আর বাইন্ডিং কাজ এখন কম্পিউটার বের হয়ে গেছে, তো ওসব খাতা কম হয়ে গেছে কাজ। আমি 40 বছর ধরে ব্যবসা করি। তাহলে আমাদের যে এভাবে 40 বারের মতো আমাদের মোটামুটি বামফ্রন্টে আমার প্রায় 6-7 বার ভেঙেছে, আর এই দিদি বেলায় প্রথমবার ভাঙবে। আমাদের যে সরকারি আইন, সে আইন হচ্ছে যারা রেজিস্ট্রি অফিসের সঙ্গে যুক্ত তাদের রেজিস্ট্রি অফিসের মধ্যেই তাদের বসার ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে আইন এবং আমাদের লাইসেন্সের শর্ত। সেই শর্ত আমাদের থাকা সত্ত্বেও আমরা এটা প্রত্যক্ষ করেছি যে বহু জায়গায় স্ট্যাম্পম্যানরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়। আমরা একটা টিনের চালা দিয়ে ছাপড়া মতো একটা তৈরি করেছিলাম, যার মধ্যে আমরা বসবাস করি। সব লক্ষ লক্ষ টাকা, 10-15-20 লাখ টাকার স্ট্যাম্প আমরা নিয়ে বসে থাকি এখানে, অথচ আমাদের কোনো সেই রকম কোনো ব্যবস্থা নেই। ভারতের তথাকথিত ইনফর্মাল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো হকারেরা। মূলত নিজেদের শ্রমের উপর ভিত্তি করে অত্যন্ত অল্প পুঁজি দিয়ে কোনো রকম ব্র্যান্ডিং ছাড়াই টিকে আছেন তারা। টিকে আছেন বলা ভুল, বরং তথাকথিত শপিং মল বা অনলাইন ডেলিভারি কোম্পানির তুলনায় অনেক কম দামে পণ্য পৌঁছে দিচ্ছেন ক্রেতাদের হাতে। ডেকার্স লেন থেকে সেক্টর 5, কলকাতার জগৎবিখ্যাত স্ট্রিট ফুড বা গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগানের পোশাক আশাক থেকে মণিহারি, সমস্ত ক্ষেত্রেই সুলভ মূল্যে মধ্যবিত্ত নিম্নবিত্ত ক্রেতাদের পণ্য যোগান করে এই অর্থনীতি। শুধুমাত্র কলকাতাতেই হকারদের মোট ব্যবসার পরিমাণ প্রায় 9,500 কোটি টাকা। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কম মজুরির পরিসরে হকার অর্থনীতি ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই জীবন ধারণের মাধ্যম হয়ে উঠেছে। শপিং মল, হাই রাইজ আর গেটেড কমিউনিটি বা অমৃত ভারত স্টেশনের তথাকথিত উন্নয়নের উল্টো দিকে দাঁড়িয়ে হকার অর্থনীতি শহর থেকে রেলপথ, খেটে খাওয়া মানুষের প্রাত্যহিক আদান প্রদানের পরিচয় বহন করে চলেছে। নিশ্চয়ই ওদেরও তো সংসার আছে, সব কিছুই দেখতে হবে। এই নিয়ে জীবিকা অর্জন করেন, একটা তো ওদের অনেক লসই আছে। হ্যাঁ, মলে অনেক দাম, সবার পক্ষে তো সব কিছু কেনা সম্ভব নয়। মল থেকে প্রচুর দাম, মানে ফুটে যা পাওয়া যায় মলে তার 3 গুণ 4 গুণ দাম বেশি। আমারও তো দুঃখ এসে দেখছি, দুঃখ লাগছে রাস্তা দেখে। আচ্ছা, কেন দুঃখ লাগছে? হকার কেনাকাটা করার জন্য কিছু নেই। এখানে কলকাতার এটাই ঐতিহ্য যে এখানে সস্তায় যে খাবার পাওয়া যায় সেটা সাধারণ মানুষ উপকৃত হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলার একটা নাম রয়েছে, কলকাতার একটা নাম রয়েছে স্ট্রিট ফুডের জন্য, কিন্তু সে তার সঙ্গে সঙ্গে
আমরা এটাও দেখতে হবে যে চলতি মানুষের জন্য অসুবিধা না হয়। শহরের নাগরিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও আমাদের দেশে প্রায় সমস্ত হকারই বেআইনি অবৈধতার তকমা নিয়ে চলেছে। স্থানীয় শাসক দল, পুলিশ, রেল পুলিশকে বসার সময় এককালীন টাকা এবং নিয়মিত মাসোহারা ছাড়া একদিনও ব্যবসা চালাতে পারেন না তারা। কোথাও কোথাও মাসিক চাঁদা 5,000 টাকাও ছাড়ায়। সাথে রয়েছে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের বাড়তি খরচ। তা সত্ত্বেও নিয়মিত পুলিশ প্রশাসনের হয়রানির মুখে তাদের পড়তে হয়। কলকাতার প্রথম সংগঠিত হকার উচ্ছেদের ঘটনা ঘটেছিল 60-এর দশকে, তৎকালীন কংগ্রেস সরকারের আমলে। সেই সময় এই হকার উচ্ছেদের বিরোধিতা করে বাম দলগুলি। তারপর 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। ধীরে ধীরে তাদের অবস্থান বদলে যায়। নয়া উদারনীতির হাওয়ায় বামফ্রন্টের আমলে 1996 সালে 24শে নভেম্বর শুরু হয় হকার উচ্ছেদ। নাম দেওয়া হয় অপারেশন সানশাইন। রাতের অন্ধকারেও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় হকারদের দোকানপাট। আমরা যেমন ধরুন খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়েছি, কত অসংখ্য আলাপ আলোচনা আমরা করেছি। এমনকি যেদিন অপারেশন হবে সেদিনও সন্ধেবেলা কলকাতা পুলিশ মাইক যোগে সবাইকে জানিয়ে দিয়েছে। সুতরাং অতর্কিত আক্রমণও না, আর মিলিটারি স্টাইলে এই ধরনের সমস্ত অপারেশনও না। তবে একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে যেভাবে করা উচিত সেই পদ্ধতিগুলো আমরা নিয়েছি। আমাদেরকে বাধ্য করেছে তারা রাস্তায় নামাতে। আমরা পরবর্তীকালে বারবার বলেছি যে আমরা কোনো বিকল্প স্থায়ী সুষ্ঠু পুনর্বাসন আপনারা দিন, আমরা চলে যাবো, আমরা ফুটপাত খালি করে দেবো। আমাদের ফুটপাতে বসাটা দরকার নেই, আমাদের দরকার জীবিকা, আমাদের দরকার রোজগার, যাতে আমরা পরিবার চালাতে পারি। অপারেশন সানশাইনের বিরুদ্ধে হকারেরা প্রতিরোধ গড়ে তোলে। ছাত্রছাত্রী ও নাগরিক সমাজের একটা অংশের সমর্থন পায় হকারেরা। 102 জন হকারকে গ্রেপ্তার করে পুলিশ। ভয়ানক পুলিশি বর্বরতার শিকার হন হকারেরা। পুনর্বাসনের নামে গুরুত্বপূর্ণ বাজার এলাকা ছাড়া করা হয় বহু হকারকে। হকারের পাশাপাশি উচ্ছেদ করা হয় ফুটপাথের পাশে গড়ে ওঠা বসতি। আন্দোলন দানা বাঁধতে থাকে। সেই সময়ে প্রতিরোধের অন্যতম মুখ হয়ে ওঠেন তৎকালীন কংগ্রেসের অন্যতম নেত্রী এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেতে দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। কিল যদি মারতে চান পাল্টাকে খাওয়ার জন্য তৈরি থাকতে হবে। একটা মানুষ গরিব হতে পারে, সেটা তো অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে যদি সে বাঁচতে না পারে তার বাঁচার অধিকার কেড়ে নিতে হবে। এই অধিকার আপনাকে দিল কে? গরিবদের মাথার উপর ডান্ডা মেরে বস্তির মানুষকে উচ্ছেদ করবে। বুলডোজার আছে আপনাদের সাথে, গুলি আছে আপনাদের সাথে। সেদিন যদি গুলি চালিয়ে যদি মনে করেন বুলডোজার চালাবেন, আমার ডেড বডির সামনে দিয়ে আপনাদের গুলি চালাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ চেয়ারের উল্টো দিকে, শাসকের রাজদণ্ড নিয়ে। কলকাতাকে লন্ডন বানাবার স্বপ্ন দেখা মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের হকারেরা এবং ফুটপাথের পাশে বসবাসকারীরাও জবরদখলকারী। তাই এই তথাকথিত জবরদখলকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী 1 মাসের মধ্যে। এরই মধ্যে সল্টলেক থেকে বেহালা, কৃষ্ণনগর থেকে বর্ধমান, বোলপুর থেকে শিলিগুড়ি, রাজ্যের বহু জায়গাতে বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদের ঘটনা শুরু হয়েছে। মজার ব্যাপার হলো, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরে জবরদখল কিন্তু কেবল হকারেরা করেনি, বরং সরকারি জমি স্থায়ীভাবে জবরদখল করে গোটা কলকাতায় গড়ে উঠেছে অসংখ্য আবাসন, দোকান, এমনকি শপিং মলও। এনজিটির নির্দেশ থাকা সত্ত্বেও ভিআইপি রোডের পাশে খাল বুজিয়ে করা বিভিন্ন দোকান, আবাসনের বিরুদ্ধে সরকার নীরব। শহরটা কাদের জন্য? মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষদের জন্য, নাকি শপিং মল, বৃহৎ আবাসনে থাকা উচ্চবিত্তদের জন্য? এই প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সহ সমস্ত সরকারগুলোর চেহারা আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। लॉकडाउन के बाद से तो होकर बढ़ गया। दीदी तो खुद बोला झालमुड़ी बेच के खाओ। आज दीदी बोल रहा होकर हटाओ, तो होकर जाएगा कहाँ? फूड जो बता रहा, फूड कहाँ दिखाइए हमको? इस वर्ल्ड में कहाँ फूड है दिखाइए? जहाँ फूड है वहाँ दुकान है। फूड कहाँ है? मैं सबको एडजस्ट करके दिया जा रहा, मगर यहाँ का होकर के लिए कोई मुद्दा नहीं उठ रहा है। जहाँ यहाँ सब बोल रहा बंद करो, यहाँ बंद करो, तो यहाँ का होकर जाएगा का? किसको पकड़ेगा, किसको बोलेगा? अपना दुख है किसको जाके
बोलेगा। आज 6 दिन 7 दिन डाला बंद है, हम लोग का बच्चा क्या खाएगा? हम लोग का बच्चा और भी किसी का बच्चा पढ़ाई है, लिखाई है, ट्यूशन, स्कूल है, खाना पीना, कहाँ जाएगा बच्चा लोग? इसके बारे में कोई मसला नहीं निकाल रहा है, इसके बारे में कोई आवाज़ नहीं उठा रहा है। এটা আমার জুতো সেলাইয়ের দোকান ছিল, ঠিক আছে, আমার বাবার আমলের। হ্যাঁ, আমি এখানে 13 বছর বয়স থেকে আমি এখানে থাকছি, বাবা মারা যাওয়ার পর, ঠিক আছে। আগে ছিলাম ওপারে, তারপরে এপারে, খালি ওপারে এপারই করি। বাইরে যে মালটা রয়েছে ভেতরে ঢুকিয়ে রাখছে, এই অ্যানাউন্সটাই হয়েছে, ঠিক আছে। উচ্ছেদ করে দেওয়া হবে এই অ্যানাউন্সটা কিন্তু হয়নি। তারপরে কি হচ্ছে যে 24 ঘন্টা অর্ডার হয়ে গেছে, দোকান ভেঙে দিতে হবে। দোকানে মালপত্র নিয়ে যেতে পারিনি, যা ছিল সব একদম ভেঙে চুরে সব তছনছ হয়ে গেছে। এর আগে যেবার উচ্ছেদ হয়েছিল সেবার আমাদের দোকান এরকম ছিল, সব ভেঙে শুয়া চক্রে সব শেষ করে দিয়েছিল। অনেক কষ্ট করে আমরা দিদিকে নিয়ে আমরা কাগজ পেতে বসবো, মাটিতে বসে অনেক কষ্ট করে দোকানদারি গেছি, অনেকবার থানায় গেছি, অনেকবার লালবাজার আমরা নিয়ে গেছি, রেগুলার 2-3টে করে কেসও পর্যন্ত দিচ্ছি। আমরা তো ভালোর জন্য এই সরকারকে জিতিয়েছিলাম বা তুলেছিলাম এই সরকার, আমাদের যদি পেছনে এরকম করে তাহলে করার আর কিছু নেই। যেমন মমতা সরকার এসে বললেন যে ঠিক আছে, ফুটপাতে যারা বসছে কোনো হকারকে উচ্ছেদ করা হবে না, আজকে সেই উচ্ছেদটাই করলো। তাহলে এই হকারদের একটা কিছু অন্তত করে দিয়ে পেটে লাথি মারাটা ভালো ছিল, যে তোমরা এখান থেকে সরে যাও, আমরা তোমাদের অমুক জায়গায় জায়গা করে দিচ্ছি, কি তোমরা 2 হাত পিছিয়ে নাও, নিয়ে এখানে দোকান করো, অসুবিধা হবে না। কিন্তু সেটা করলো না। সে কী করলো, রাতারাতি পুলিশকে অর্ডার দিচ্ছে যে তুমি এগুলো ভাঙো, আর ওদিকে বলছে যে না আমরা পুলিশকে বলেই নি, 1 মাস টাইম দেওয়া হচ্ছে, এদেরকে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। করলো কি সে ব্যবস্থা? আজকে লাইন করে তার কাটা দিয়ে ঘিরে দিচ্ছে, যাতে কাল থেকে আর এখানে কেউ প্রবেশ না করতে পারে। আমাদের স্যার বলা হচ্ছে যে কালো এখানে কেউ থাকবে না, তো আমরা ঘর বাড়ি সব এইটার উপরে ডিপেন্ড করে, বন্ধ হয়ে যায় আমরা কোথায় যাব? हम लोग और कोई काम नहीं है, बेरोज़गार है हम लोग, इसी से हमारा घर चलता था। बच्चा सरकारी स्कूल में पढ़ता है और दूसरा कोई रास्ता कमाने खाने का नहीं है, तो हम लोग ये चाहते हैं कि दीदी हम लोग ऊपर रहम करे, কি করে খাবো স্যার, গরিব মানুষ কোথায় যাব? আমার কাছে চাকরি নেই, তো আমার কাছে পুরো প্রুফ আছে স্যার, তাহলে আমার উপর খেয়াল হচ্ছে না। আমার পেপার আছে, 2015 পেপার আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, স্যার পুরো ডকুমেন্ট আমার আছে এদিকে। কষ্টের মধ্যে দিয়ে আমি দোকান করেছিলাম, হ্যাঁ, সেই দোকানটাকে ভেঙে চুরমার করে নিয়ে গিয়ে যে কোথায় দোকানগুলো ফেললো, আমি একটা কিছুই পেলাম না। আমি মানে খুব কষ্টের মধ্যে দিয়ে এখন আমাকে জীবনযাপন করতে হচ্ছে। ইউনিয়ন দাদা সব নিজেই দেখছে, গরিব মানুষকে কেউ দেখছে না, আল্লাহ ছাড়া কে দেখবে? তাহলে আমি দিদিকে বলছি একটু গরিব মানুষকে দিদি দেখেন, নেতা শুধু নিজেই দেখছে স্যার, আমরা লোকে কেউ দেখে না। এখানে অনেক কিছুই ঘটছে, এই পুলিশ আসছে যাচ্ছে, আমাদের তোলাতুলি করছে, ছোট করে দিচ্ছে। এই দিদি চাল দিচ্ছে, দিদি রাসায়নিক চাল দিচ্ছে, আর আমার কাছে তেলের পয়সা নেই, আগুন নেই, গ্যাসের পয়সা নেই, ওটা আমি কোথায় দিকে ব্যবস্থা করবো? এটাই খেটে আমি ব্যবস্থা করেছিলাম। 4 ঘন্টা বসতে দিচ্ছে না স্যার, চলে যায় পর থেকে, যখন পার্কিং সরে যায় তখন আমরা 4 ঘন্টা ব্যবসা করে গাই, 5টা থেকে 9টা, সেই 4 ঘন্টা কেউ দেখবার জন্য না। কিছুই বলছে না, কিছু বলতেও দিচ্ছে না। আমাদের কি বলতে, কি করব তা আমাদের ভর্তি দিচ্ছে না, কি করব আমাদের এখন মাথায় খারাপ হয়ে যাচ্ছে। এখন আমাদের বক্তব্য কি, পুলিশের বক্তব্য বুঝতে পারছি না, মিউনিসিপালিটি কী বলছে তাও বুঝতে পারছি, পার্টির লোকেরা বলতে পারছে কী করতে যাচ্ছে। আমার আইএনএ অ্যারোজ করে গেছে, হ্যাঁ অ্যারোজ করে গেছে, তোমরা এই 7 দিনের ভিতরে উঠে যেতে হবে। আচ্ছা, আবার 2 দিন পরে আইএনএ বলছে কি রতর মেলার 2 দিন পরে উঠতে হবে। শুক্রবার বিকেলে হাওড়া ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। জানানো হয় বেআইনি 19টি স্টল সরিয়ে দেওয়া হবে। শুধু শহর এলাকায় নয়, সাম্প্রতিককালে রেলের সামগ্রিক বেসরকারীকরণের হাত ধরে রেলেও শুরু হয়েছে হকার উচ্ছেদ। স্টেশনে থাকা হকারদের স্টল রেলের নিত্যযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা দেয়। সুলভ মূল্যে খাবার যোগান দেওয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুই স্টেশনের হকারদের স্টল বা ডালা থেকে পাওয়া যায়। যাত্রী স্বচ্ছন্দের নাম করে হকারদের উঠিয়ে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দোকান বসিয়ে রেলের আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। টাইম টু টাইম এটা করেই থাকি, আমাদের কাছে এটা নতুন কিছু নয় যে আজকে
কেউ করছে বলে বা কোথাও হচ্ছে বলে আমাদেরকে রেলকে নতুন করে করতে হবে নট দ্যাট। কিন্তু আমরা আরপিএফ দের দিয়েই বিভিন্ন জায়গায় স্টেট পুলিশকে জানিয়েই আমরা কিন্তু উচ্ছেদ অভিযান করি। अगर स्टेट गवर्नमेंट अपने एरिया में हॉकर्स को हटा रहा है, अनऑथराइज हॉकर्स को, तो मुझे आशा है कि रेलवे एरिया में भी हम लोग जब हॉकर्स रिमूवल के लिए करेंगे, ड्राइव करेंगे, तो हमें उनका पॉजिटिव सपोर्ट मिलेगा। বিধাননগর থেকে কল্যাণী, কামারকুণ্ডু থেকে বর্ধমান সমস্ত জায়গাতেই চলে এসেছে রেলের উচ্ছেদের নোটিশ। বেড়েছে আরপিএফ এর জুলুমবাজি। সম্প্রতি জম্মু তাওয়াই ট্রেন থেকে রাকেশ ঘোষাল নামের একজন প্রৌঢ় হকারকে আরপিএফ ঠেলে ফেলে দেওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। রেলের এই জুলুমবাজি আর উচ্ছেদের বিরুদ্ধেও জোট বাঁধছেন হকারেরা। ওটা ছিল উনি কাজ করছিলেন, কাজ করতে করতে উনাকে বারণ করা হয় কাজ করতে, উনি শোনেননি, উনাকে নামিয়ে দিয়েছে, উনি নেবে আরপিএফ এরম করে আগে ঘুষি মেরেছে, এখানেও মেরেছে, স্টেশনেও মেরেছে, উনাকে স্টেশনেও মারা হয়েছে। সিসিটিভি ক্যামেরা চেক করলে এটা দেখা যাবে, অসুবিধা নেই। স্টেশনেও মারা হয়েছে। বিপরীতে উনি আবার যখন গাড়িটা ছেড়ে দিয়েছে, রানিং গাড়িতে আরপিএফ উঠেছে, ও চাপটা গেছে, আরপিএফ এরম করে ওকে ধাক্কা দিয়েছে, পড়ে গেছে। আমাকে বলছে যে মাল শিগগির হাঁটাও, নয়তো ফেলে দেবো। আর ফেলে দেবো বলতে মাল গুটিয়ে ভালোভাবে বলছি মাল গুটিয়ে নিয়ে যাও, আর নয় তুলে নিয়ে ফাইন করবো। আর তাহলে কাউকে হিন্দিতে বলছে, কাউকে ডাকার হয় ডেকে নিয়ে আসে, যা করার করে নয়। তারপর আমরা দেখছি পরশুদিন ঠেট দিয়েছে, চলে গেছি। এটা বালিতে হয়েছে, বালি স্টেশনে। এমনকি কালকে মানে যাচ্ছি, সেদিন মাল কাজ করবে না, কাজ যদি করো মাল ছিনিয়ে ফেলে দেবো। যতই কাজ করছি ততই অভাব বেশি আছে। যা বেকার লোক আছে, যাতে কোনো বগিতে আমরা যে কাজ করব, আগে আমরা 2-4 জন করে থাকতাম, এক একটা বগিতে এখন 7-8 জন করে থাকতে হচ্ছে। আর এখন যদি আমাদের যদি বাদ দিয়ে দেয় রেল থেকে, তাহলে আমরা কোথায় যাব? নিশ্চয়ই আমরা কোনো জায়গায় কাজ করতে যাব। এবার কাজ তো আমরা পাবো না, যারা কাজ করছে তারা কোথায় যাবে? এতদিন ধরে সিপিএমের আমল থেকে যে আমরা হকারি করে যাচ্ছি, ওরা কি করতো, এসে কোনো রকম একটু যোগ দিত, দিয়ে ওদের স্বার্থটা ওরা নিয়ে চলে যেত। বাট টিএমসি ইউনিয়ন অনেক জায়গা আছে, কিন্তু কোনো ইউনিয়নে কাজ করে না। বছর হলে কি করছে, কার্ডগুলো রিনিউ করাচ্ছে, রিনিউ করায়ে ওদের স্বার্থটা ওরা বুঝে নিচ্ছে। 50 টাকা কি 100 টাকা করে আমাদের থেকে নিচ্ছে, নিয়ে আমাদের ধরে নিয়ে গেলে, আরপিএফ ধরে নিয়ে গেলে ওরা আমাদের কোনো সময়ের জন্য ছাড়ানোর ব্যবস্থা করে না। যে হকাররা শুধু নিজের হকারি করে না, তারা এই প্ল্যাটফর্মটাকে পরিষ্কার রাখার চেষ্টা করেন। এবং হকাররা খালি নিজের হকারি করে না, হকাররা যারা নিত্যযাত্রী আছেন তাদের ট্রেনে উঠতে গিয়ে বা নামতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন বা যদি ট্রেন থেকে পড়ে যান, তখন যখন যেখানে যে হকার ভাই থাকেন তারা এগিয়ে গিয়ে তাকে সহযোগিতার চেষ্টা করেন। আর আমরা কাজ করে খাই, আমাদের আরপিএফ ধরলে ফাইন করছে, যার যেরকম ক্ষমতা 1400-1500 ঠিক নেই ফাইন করার। আমাদের এটা পেটের লড়াই, এই কাজ নাহলে আমরা কী করে খাবো। 1968 সাল থেকে আমার বাবার দোকান, তখন গ্যাসের প্ল্যাটফর্ম 4 বগির রেল চলতো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বর্তমানে 1995 সাল থেকে কন্টিনিউয়াস আসছি, এইচএস দেওয়ার পর থেকে। আমরা গণতন্ত্রে বাস করি, এই কথাটা সত্য, কিন্তু হকারদের জন্য বা খেটে খাওয়া মানুষের জন্য গণতন্ত্র বলে কিছু নেই। ঠিক আছে, গণতন্ত্র তাদেরই আছে যাদের কাছে অর্থ আছে এবং যাদের কাছে লাইসেন্স বা ভ্যান্ডার আছে। অ্যাকচুয়ালি বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে পুঁজিপতিদের হাতে দেশটা বিক্রি হয়ে গেছে বিভিন্ন স্টেশন মডেলিংয়ের নামে। যারা নাকি অর্থনৈতিকভাবে উন্নত, তাদের হাতে বিভিন্নভাবে স্টেশনটাকে বেছে দেওয়ার পরিকল্পনা এবং সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর দিনের পর দিন একটা অত্যাচার নামিয়ে আনছে রেল প্রশাসন শুরু থেকে, ডিআরএম থেকে রেলের বড় বড় আধিকারিকরা। শুধু উন্নয়নের নাম, আর কিচ্ছু না, মডেলিং স্টেশন উন্নয়নের নাম করে বিভিন্ন সময় বিভিন্নভাবে হকারদের হয়রানি করছে। দেশজুড়ে হকারদের নানান আন্দোলনের মধ্যে দিয়ে স্ট্রিট ভেন্ডার আইন 2014 সালে লাগু হয়েছিল। তার 2য় অধ্যায়ে 3য় ধারা 2 নম্বর পয়েন্টে স্পষ্টভাবে বলা আছে যে একটি শহর বা এলাকা বা ওয়ার্ডের মোট জনসংখ্যার 2.5% হকার বসতে পারে। ওই একই ধারায় এও বলা আছে যে কর্তৃপক্ষ সমীক্ষা করে সব হকারকে লাইসেন্স বিলি করার আগে কোনো হকারকে উচ্ছেদ করা যায় না। কিন্তু এই সমস্ত আইনকে লাগু করার জন্য যে টাউন ভেন্ডিং কমিটি করার কথা, তাতে হকারদের প্রকৃত প্রতিনিধির বদলে বসে আছেন শাসক দলের পেটোয়া লোক।
ফলত মুখ্যমন্ত্রীর ঘোষণার অনতিবিলম্বে কোনো সমীক্ষা নোটিশ কোনো কিছু ছাড়াই রাজ্য জুড়ে চলছে হকার মেদযজ্ঞ। চেন্নাইতে গ্রেটার চেন্নাই কর্পোরেশনের উদ্যোগে নতুন করে হকার উচ্ছেদ শুরু হয়েছে। প্রায় একই সময় জবরদখলকারী হকার হটানোর নোটিশ জারি করে 5,000-এরও বেশি হকার উচ্ছেদ করেছে মুম্বাই পুরসভা। আর দিল্লিতে নতুন দণ্ড সংহিতা লাগু করে দেশের মধ্যে সর্বপ্রথম মামলা করা হয়েছে একজন ঠেলাওয়ালার বিরুদ্ধে। আজকে আমাদেরকে যে দুরবস্থা করলো, আমরা এই যে ছেলে মেয়ে নিয়ে তাদের পড়াশোনা, তাদের খাওয়া খরচ কোথা থেকে জোগাড় করব? তাহলে আমরা কি রাতে চুরি করতে যাব, ডাকাতি করতে যাব? ধরা পড়বো, নিয়ে গিয়ে জেলখানায় ঢুকাবে, তাহলে সেই কথাই সেই লোকগুলো তারা কি খাবে? তখন চুরি করবো, ছিনতাই করবো, টাকা ডালবো, পকেট মারবো, বড় বড় ঘরে মারতে হবে, কিছু করার নেই তো। কি করবো? কিচ্ছু করার নেই। দিদি কি করছেন? সামনে ভোটটা পেয়ে গেছেন, দিদি এইভাবে বলছেন। তখন দিদি না বললো আপনারা মুড়ি ঝালমুড়ি বেচুন, আপনার দোকান পাতুন, আমি আছি সাপোর্টে। এখন দিদি এভাবে বলছে হকার তুলুন, মানে गेहूं का साथ चना कोई पिसरा, गलत बात है। ये